চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। 15ই অগস্ট আমাদের কাছে দিনটা মানে শুধুই কি ক্যালেন্ডারে থাকা লাল দাগের একটা ছুটি? না, এ হলো অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ব্রিটিশ শক্তির হাত থেকে আমাদের স্বাধীন হওয়ার দিন, নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার দিন। ভারতবর্ষের মতো এই বিরাট দেশে বিভিন্ন ভাষা, ধর্ম ও জাতির মানুষের কাছে এক মহামিলনের দিন। তাই নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের সংজ্ঞাটা ঠিক কিরকম তা জানতে কলকাতা দূরদর্শনের ক্যামেরা চলছে টিম পৌঁছে গিয়েছিল সরাসরি তাদের কাছে। এখন আর ব্ল্যাকবোর্ডে চক দিয়ে পতাকা আঁকা নয়, স্মার্ট স্ক্রিনে জ্বলজ্বল করছে ডিজিটাল তেরঙ্গা। আর মঞ্চের উপর নতুন প্রজন্ম আত্মবিশ্বাসের সাথে শিল্পের মাধ্যমে প্রকাশ করছে তাদের মতো করে স্বাধীনতার অর্থ। সময় বদলেছে, কিন্তু আবেগটা সেই একই আছে। India is celebrating its 80th Independence Day this year. India awoke to life and freedom after a very long, a very hard and an unforgettable struggle against the oppressors. India awoke to this freedom after a very long, a very hard and an unforgettable struggle against the oppressors. We must owe our liberty to the great freedom fighters of our country who sacrificed their everything in the name of our motherland. This day is not just about hosting the tricolor flag, but instead it is a reminder of our duties as responsible citizens. So on this very day, we must pledge to work hard as students, to help each other, and to make India strong, to make India clean, to make India united. कश्मीर से कन्याकुमारी, गुजरात से अरुणाचल, एक देश, एक झंडा, एक पहचान, यही है हमारी देश की शान। यहाँ अलग अलग भाषा, अलग अलग खाना, अलग त्योहार और अलग पहनावा, पर दिल सबके एक जैसे धड़कता है। जय हिंद कहकर सब एक हो जाते हैं। 200 साल अंग्रेजों ने राज किया, पर भारत के लोग कभी नहीं झुके। किसान, मजदूर, औरत और बच्चे सबने मिलकर आज़ादी की लड़ाई लड़ी। आज हम सबसे बड़े लोकतंत्र हैं, दुनिया में नाम रोशन कर रहे हैं। डिजिटल इंडिया, स्वच्छ भारत, यही है नए भारत की पहचान। আমরা অপমান সইব না, ভীরুর মতন ঘরে কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।
মা গো ভাবনা কেন। আমাদের স্বাধীনতা উদযাপনের একটা বড় অংশ জুড়ে থাকে নান্দনিকতা। রাস্তার ধারের দোকানগুলোতে ঝুলতে থাকা তেরঙ্গা রঙের টি শার্ট বা বুকে পরার মতো ইন্ডিয়া লেখা ছোট ছোট ব্যাজ, এগুলো শুধু কেনাকাটা নয়, এগুলো এখন হয়ে উঠেছে আমাদের স্টাইল স্টেটমেন্টের অংশ। অন্যদিকে শহরের মাঝে মাথা উঁচু করে থাকা শহীদ মিনার, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গান্ধীজি, স্বামী বিবেকানন্দ কিংবা হাতে পতাকা ধরা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা আমাদের মনে করিয়ে দেয় এরা শুধু ইতিহাসের বইয়ের কোনো চরিত্র নন, এরা সেই ফাউন্ডেশন যাদের জন্য আজ আমরা আমাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। স্বাধীনতা দিবস সামনে আসলেই যেটা মনে পড়ে যে মানে একটা দেশ হিসেবে আমরা এখনও অবধি অনেকটাই ইয়াং, মানে এখনও অবধি নেসেন্ট ফেজেই আছি। আমি যদি মানে আমার ব্যক্তিগত মতামতে আমি যদি বলি যে এই কটা দশকে, কারণ বাদবাকি যে দেশগুলোর সঙ্গে আমরা দেখি বিশাল বিশাল উন্নত দেশ, তাদের শতাব্দীর পর শতাব্দী তাদের ঔপনিবেশিক শক্তির প্রসার, সেখান থেকে তাদের উন্নতি, 1500-1600 শতকের সময় থেকে জাহাজ নিয়ে পাড়ি দিচ্ছে, আটলান্টিক ক্রস করছে, নতুন দেশ খুঁজে পাচ্ছে, সেখানে গিয়ে সেখানকার ন্যাচারাল রিসোর্সেস নিয়ে একটা শক্তি গড়ে উঠছে। সেই তুলনায় আমাদের যা ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি, মানে সেই প্রায় খ্রিস্টপূর্বাব্দ সময়কাল থেকে, সেই সময়ের পর থেকেও এখনও অবধি অ্যাজ আ মডার্ন নেশন যে আমাদের যে চলার পথ, সেই চলার পথটা যদি আমরা এই বর্তমান প্রজন্ম আমরা যদি আরেকটু সুগম করতে পারি, এই আমাদের এই বিদ্যাচর্চার পরিসরটাকে যদি আরেকটু বড় করতে পারি, আমাদের নতুন চিন্তাভাবনা সেইগুলোকে যদি সম্যকভাবে সমাজের কাছে তুলে ধরতে পারি, এইটাই। প্রতিদিন 15ই আগস্টে স্কুলে যেতাম, র্যালি বার করতো, সেটা একটা আলাদা অনুভূতি। কিন্তু এখন বড় হয়ে একটু এটা চেঞ্জ হয়েছে, এখন আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। সেক্ষেত্রে মনে হয় যে স্বাধীনতা পেয়েও কোথায় আমরা একটু হলেও পিছিয়ে আছি। স্বাধীনতা মানে আমাদের নতুন ভাবনা, নতুন চেতনা এবং নতুন বিশ্বাস। তো আমরা বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এবং সময় বা অন্য অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা ভাবি স্বাধীন, কিন্তু আমরা আজও সেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। আমরা চাইব যে সমাজে, বৃহত্তর সমাজের ক্ষেত্রে যাতে মানুষ এগিয়ে আসতে পারে এবং তারা স্বাধীনতা বোধটা যাতে মানুষের ভেতরে ছড়িয়ে পড়তে পারে, সে বিষয়ে লক্ষ্য রাখবো। স্বাধীন ঠিকই, একটা অপ্রেসিভ ফোর্স চলে গেছে, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে এখনো আমরা ইগালিটেরিয়ান ওরমভাবে নই, আমাদেরকে কনস্ট্যান্টলি লড়ে যেতে হবে। This year again we will be celebrating the Independence Day, which has been an important event in the history of India, and we all know that since the world it is changing a lot, and there are many aspects like Gen Zs which are coming, and I only hope that in the future we create better opportunities, and we just hope that each and everything is better in the future and we get opportunities. And I sincerely hope that we continue to celebrate our Independence Day again and again with more love and joy and harmony with each and everyone. হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা মানে শুধুই রাজনৈতিক মুক্তি নয়, তাদের কাছে স্বাধীনতা মানে নিজেদের স্বপ্ন দেখার অধিকার, মানসিক স্বাস্থ্যের অধিকার, আর নির্ভয়ে নিজের পরিচয় নিয়ে বাঁচার অধিকারও। যারা বড় হয়েছে এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আর তথ্যের ঢেউয়ে, সেই নতুন প্রজন্মের কাছে অতীতের রক্তঝরা দিনগুলোর গল্পগুলো পৌঁছে দেওয়ার সব থেকে ভালো মাধ্যম সিনেমা ছাড়া আর কি হতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ সেনগুপ্ত তাই আমাদের সাথে ভাগ করে নিলেন স্বাধীনতা পূর্ব ও পরবর্তী এমন কিছু গল্প নিয়ে তৈরি সিনেমার কথা, যা নতুন প্রজন্মকে ভারতের স্বাধীনতা দিবস নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। 15ই আগস্ট 1947 সেই যে মুহূর্তটা, সেটাও বারবার মনে রাখতে হবে যে সেখানে দেশপ্রেম মানে কি ছিল, সেখানে মানে এখন
এখনকার যে গল্পগুলো আসে সেগুলো মূলত বহিরাগত শত্রু থেকে নিজেকে রক্ষা করার গল্প আসে, কিন্তু ওই যে সময়টা, সেই সময়টা মূলত ছিল যে একটা নতুন জাতি গঠন হচ্ছে। কেন বলছি বলো তো, যখনই আমরা সমসাময়িক সময় বহিরাগত শত্রুদের থেকে নিজেদের রক্ষা করে সীমান্তে নিজেদের রক্ষা করার কথা বলি, তখন যেন হয়ে যায় ওটা শুধু সেনাবাহিনীর দায়িত্ব। কিন্তু আমি যদি 15 আগস্ট 47 মনে রাখি, তখন ওটা নাগরিকের দায়িত্ব হয় যে আমার কাজ হচ্ছে একটা নতুন জাতি গঠন করা, আমার কাজ একটা নতুন দেশ গঠন করা, সেখানে আমার দায়িত্ব আছে। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখার প্রথম দৃশ্য, সেখানে সেটা অবশ্য 15 আগস্ট ছিল না, সেটা রিপাবলিক ডে ছিল, কিন্তু এই একই রকম একটা দৃশ্য যে উঠছে, জাতীয় পতাকা উঠছে। এবং তারপরে গল্পটা জটিল, আমরা সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু সেইখানেও ওই দায়িত্বর ব্যাপারটা ছিল। শিক্ষা, ইতিহাস শিক্ষা, যিনি পতাকা তুলছেন তিনি বলছেন যে আমি তোমাদের শিক্ষা দেবো। অতএব শিক্ষার গুরুত্ব, আরেকটা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং 15 আগস্ট 1947-এ নেহরু ভাষণ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, তারপরে আম্বেদকর ইত্যাদিরা মানে কনস্টিটিউশন লিখছেন, সংবিধান লিখছেন। ওই সময় এক ধরনের এই জিনিসটা ঠিক হয়েছিল যে আমরা কোথায় যাব, কোন দিকে এগোবো। যেমন রং দে বসন্তী ছবিতে সেখানে এবার জনপ্রিয় ছবির কতগুলো পন্থার, সহজ কতগুলো পন্থা নিয়ে নেয়, তাই আমি পন্থার সমর্থনে কথা বলছি না, ওখানে একটা নির্দিষ্ট পন্থা আছে, সেটার সমর্থনে কথা বলার দরকার নেই। কিন্তু সেই ছবিটা যেটা মনে করার, সেই ছবিটা না ওই দায়িত্ব জিনিসটাকে আবার মানে একদম নতুন প্রজন্মর কাছেও একটা দায়িত্ব আছে। এবং ঠিক যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা ঔপনিবেশিকতার থেকে দেশকে মুক্ত করেছিলেন, এই ছবিটা বলা হচ্ছে সেভাবেই আমাদের করাপশন থেকে দেশকে মুক্ত করতে হবে। তারপর তার একটা মানে উইশ ফুলফিলিং পন্থা ছিল, যে পন্থাটা মানে রিয়েল লাইফ রাজনীতির সাথে মেলে না। ইংরেজরা একটা রাজ্যকে অধিকৃত করে নিচ্ছে, তখন সেই রাজ্যের যারা ক্ষমতাশীল বলবো না, যারা এলিট এরকমভাবে, তারা নিজেদের মধ্যে একটা অদ্ভুত মানে নেশাগ্রস্ত হয়ে দাবা খেলে যাচ্ছে। এদিকে বৃহত্তর রাজনীতিতে আরেকটা দাবা খেলা হচ্ছে ইত্যাদি। সত্যেন সিং খিলাড়ি মূলত যে গল্পটা বলে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সজাগ থাকি না, এবং সেই সময় হঠাৎ করে আমরা দেখি আমাদের পায়ের তলা থেকে মাটি চলে গেছে, এবং মানে আমাদের শাসক পাল্টে গেছে, এবং শাসক পাল্টে যাওয়ার মাধ্যমে আমাদের বাস্তবতাও পাল্টে গেছে। এই ধরনের একটা গল্প হলে আমি মানে এখনকার ঐতিহাসিক মানেটাতে না গিয়ে একটা ছবির অর্থ তৈরি করলাম। লাগান যে গল্পটা বলছে সেটা হচ্ছে কিভাবে একজন ঔপনিবেশিক বা বহিরাগত শাসক তার নিজস্ব একটা প্রক্রিয়া, আমি ক্রিকেটকে প্রক্রিয়া ভাবছি, সেটা কি করে যারা শাসিত সে শোষকের ভাষাটাকে নিজের মতো করে নিয়ে তারপর সেটায় জয়লাভ করতে পারে। হ্যাঁ, এরকম করতে হবে। অতএব এখানে ক্রিকেট কিন্তু আধুনিকতার প্রতীক। আধুনিকতা তো আমাদের কাছে, আমরা তো আধুনিক বলতে আমরা যেটা বুঝি সেটা ঔপনিবেশিকতার হাত ধরে এসেছিল। ঔপনিবেশিকরা কী ভাবছিলেন, তারা কী ভাবছিলেন যে ওনারা আধুনিকতার পাঠ দেবেন, করতে করতে আমাদের উপর শাসন করবেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সেই জিনিসটাই আমরা সম্পূর্ণভাবে আত্মস্থ করে নিয়ে আমরা উল্টো তর্কটা করতে পারি। মাদার ইন্ডিয়া যে জায়গা থেকে আরম্ভ হচ্ছে, যে মাদার ইন্ডিয়া যেহেতু এটা হচ্ছে সবচেয়ে আগের ছবি, এরকমভাবে মানে ক্রোনোলজিক্যালি সবচেয়ে আগের ছবি, তাই সেখানে ওই ইমোশনটা খুব খুব ছিল, যেটা হচ্ছে যে একটি মা, তিনি মূল্য দিয়েছেন, হ্যাঁ, তার 2 ছেলে, তার মধ্যে যে ছেলেটি তার সবচেয়ে প্রিয়, কিন্তু সে জাতির বিরুদ্ধে যাচ্ছে বলে তিনি নিজে হাতে তাকে বধ করেছেন। তাই জন্যই তিনি মাদার ইন্ডিয়া। তারপরে তাকে যখন মনে করছে সবাই, তখন কিন্তু তিনি প্রায় শোকে উন্মাদ, প্রায় শোকে পাথর হয়ে গেছেন। এই জায়গাটা খুব জরুরি জায়গা, ওই যেটা আমি প্রথমেই বলছিলাম যে একটা দেশকে প্রচুর মূল্য দিতে হয়। হ্যাঁ,